এদিকে নির্বাচনের পরেই রাষ্ট্রপতির খেলা শুরু। বাতিল হতে পারে গণভোট, 6 মাসের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা। কপাল খুলে গেল শেখ হাসিনার। রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন, সেই অপমানের শোধটাই বা তোলবার বিএনপি তখন করতে পারে কি নতুন করে আবার গণভোটের ব্যবস্থা। ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। আওয়ামী লীগই মূল ফ্যাক্টর, আওয়ামী লীগই ক্ষয়, আওয়ামী লীগই জয়। যে এই যে মোট ভোটের কাস্টিং সংখ্যা এত লুকোচুরি, মূল ফ্যাক্টর কি আওয়ামী লীগই হয়ে দাঁড়ালো? বিএনপির এই ভূমিধস বিজয়ের এগেনস্টে জামাত এবং এনসিপির এরকম ভরাডুবি হলো কেন? ভূমিধস পরাজয় এর কারণ কি? কি কারণে জামাত এবং এনসিপি মূলত হেরে গেল? দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। দর্শক, জামাত যেমনটা মনে করেছিলেন যে তারা সরকার গঠন করবে, তারা কিন্তু সেটা করতে পারেনি, জনগণ সেটা করতে দেয়নি। দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক বলেছেন যে জামাত সংসদ বর্জন করবে এবং তারা দাবি জানিয়েছে আরো একটা নতুন নির্বাচনের, কারণ তারা বলেছে এই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই নির্বাচন, যে নির্বাচনটি ঐতিহাসিক ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে কিনা বলে মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না, তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন যথাস্থানে। এবং রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন, সেই অপমানের শোধটাই বা তোলবার আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে 6 মাস পরে। ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি আর শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন, অবৈধ এই ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ড উঠে যাবে, কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন, ট্রাইব্যুনাল গঠনকে, এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন। আমার তো মনে হয় গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি করবেন কি, ইউনূস সরকারকে বরখাস্ত করে দেবেন। বরখাস্ত করে দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতা করবার জন্য সরকার তৈরির আমন্ত্রণ জানাবেন। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে জুলাই সনদের তাহলে কি দাঁড়াবে? দেখুন, 180 কার্য দিবসের সময়সীমা এবং ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক মারপ্যাচগুলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। 180 কার্য দিবসের মধ্যে মানে যেটা আদতে দাঁড়াচ্ছে 180 কার্য দিবস মানে 3 মাস, 270 দিন। এই 270 দিনের মধ্যে সংবিধানের চূড়ান্ত সংস্কার সম্পন্ন করতে হবে সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে। তাহলে এইতে যাতে কোনো দল এইখানে কি করতে পারেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্ম করা, এটা বিএনপির বিরোধিতা করবেই লিখে নিন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওই ভোট পাওয়ার ভিত্তিতে, তারও বিরোধিতা করবে বিএনপি। সুতরাং নতুন মন্ত্রিসভা সনদ গ্রহণের পরপরই গঠিত হবে না, সেটা ইমিডিয়েটলি গঠিত হবে। ওই যে একটা কেউ বলছেন না যে 180 মানে সমস্ত কিছু গঠিত হওয়ার পর, সনদ গৃহীত হওয়ার পর নতুন সরকার আসবে, আদতে তা নয়। এবার একটা প্রশ্ন আসে, নতুন সরকার গঠিত হলো, ইউনূস সরকার চলে যাবে এবং এই নিয়ে টানাপোড়েন তো থাকবেই, আইনি গোলমালও, আইনি ঝামেলাও এর মধ্যে আসতে পারে। কীভাবে আসতে পারে বলছি। এখন যেটা হচ্ছে, রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পু আর কতদিন থাকবে? দেখুন, তিনি 24শে এপ্রিল 2023-এ শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। সেই হিসেবে তার 5 বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হবে 24শে এপ্রিল
তারিখে, অর্থাৎ এখনও তার হাতে প্রায় 2 বছর 2 মাস সময় আছে। কিন্তু সাম্প্রতিক খবর এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করছে, রয়টার্স যেমন, তারা রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নির্বাচনের পর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে গিয়ে অসম্মানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। আর বিভিন্ন দূতাবাস থেকে, সরকারি অফিস থেকে তার ছবি কিভাবে ফেলে দিয়েছেন ডক্টর ইউনূস, সেটা তো সবাই জানেন, রাষ্ট্রপতি জানেন না তা তো নয়। তাহলে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আছে। আমার ধারণা, সেটাও বলি, এক্ষুনি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না, তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন যথাস্থানে। কারণটা কি, ওই জুলাই সনদের ব্যাপারটাও এর মধ্যে বেশি আছে। আমি আগেই বলেছি, জুলাই সনদকে গ্রহণ করবে না তার বর্তমান ফরম্যাটে বিএনপি গ্রহণ করতে পারে না। তারা এর বিরোধিতা করবে। তারা করবে কি, সংসদে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসবে। এবং কি প্রস্তাব নিয়ে আসবে, যেহেতু গণভোটে পাস হয়েছে, সুতরাং বিএনপি তখন আবার একটা প্রশ্ন আসতে পারে যে যদি গণভোটে পাস হওয়া যে সনদ, সেই সনদকে আপনারা কি করে ফেলে দেবেন, তার পরিবর্তন কিভাবে আনবেন, এরকম কোনো কথা তো ছিল না। তখন বিএনপি বলতে পারে, আমাদেরকে মানুষ নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছে সংসদে দেশ চালাবার জন্যে, এই সমস্ত নিয়মকানুন করবার জন্যে। এখন আমরা যদি এটা গ্রহণ করতে না চাই, তাহলে আমরা আবার করতে পারি কি, আমরা করতে পারি, যদি আপনারা বলেন গণভোটের কথা, আবার গণভোটে আমরা যেতে পারি। আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে 6 মাস পরে। এই জন্যে যে বারবার আমরা বলছি, একটা প্রশ্ন উঠছে, 6 মাস পরে আবার দেশে নির্বাচন হতে পারে। সেই নির্বাচন শুধু যে সংসদ নিয়ে হবে কিনা সেটা পরে আসছি। তার আগে বলি, জুলাই সনদকে পাস করবে না এই সরকার, এবং তার বিরুদ্ধে ছাত্র জনতাও আর রাস্তায় নামার ক্ষমতা, সেই মেরুদণ্ডে জোর তাদের আর নেই। আর তাছাড়া সবথেকে বড় কথা, বিএনপি বিপুলভাবে ভোটে জিতে ক্ষমতায় এসছে। সুতরাং বিএনপিকে আর উত্তক্ত করা এই মুহূর্তে ছাত্র জনতার ক্ষমতায় নেই। তাহলে বিএনপি তখন করতে পারে কি, নতুন করে আবার গণভোটের ব্যবস্থা করবে 6 মাস পরে। এই গণভোটের মধ্যে কি আবার নতুন করে সংসদ নির্বাচনের কথাও আসবে? সে কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। কারণ ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন, অবৈধ ওই ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ড উঠে যাবে। কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন, ট্রাইব্যুনাল গঠনকে, এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন। আর সেই বাতিলকে তো সমর্থন করবেই তার আগে নতুন সরকার, এবং তখন একটি নতুন ভোট হবে। এবং সেই ভোটেও কে জিতবে, বিএনপি না আওয়ামী লীগ, কে জিতবে সেটা তো দেশের মানুষ ঠিক করবে। কিন্তু একটা লেভেল প্লেয়িং ফিল্ড চলে আসবে আওয়ামী লীগের জন্যে। আওয়ামী লীগ সেখানে জিতুক না জিতুক, প্রথম হোক, বিজয়ী হোক, নাকি দ্বিতীয় দল থাকবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন, সবথেকে বড় কথা হচ্ছে, জামাত কোনো আর দ্বিতীয় দল হিসেবে থাকবে না। জামাত আবার সেই পুরনো অবস্থায় চলে যাবে, সেই 3%, 4% যে ভোটের যে হার ছিল তাদের, সেই জায়গায় চলে যাবে। এবং এইটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যে চিত্র বলে আমি মনে করছি। তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে,
শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশের রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণের দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের দুই ভাই দত্ত আর নেই, বরং এখন এক মায়ের পেটের সতেলো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে। এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। সেখানে সংঘাত, এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল। রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো, সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না। তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত। জামায়াত ইসলাম এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আটাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপির প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত। তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর বৃত্তি করাটা যে আত্মঘাতী, সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে। কিন্তু বাস্তবতা হলো, এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে, এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল, তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে। কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে, সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি। এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো, যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে, তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয়, এরকম ব্যাপারটা অনেকদিন ধরে বিরাজ করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং
জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা যোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশে ফিরতে পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতেই হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরও স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশে স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো, আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশে যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত, এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন, তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয়, এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না, তারেক রহমানও পারবেন না। সুতরাং আওয়ামী লীগকে ফেরানো ছাড়া, তারেক রহমান হোক আর জামাত হোক, যেই ক্ষমতায় আসুক, তারেক রহমানকে ফেরানো ছাড়া কোনো গতি নেই আর। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয়, সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। ত্রয়োদশ জাতীয় প্রহসন নির্বাচনে অনিয়মের অভিযোগ, সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতের। 150 আসনে পুনর্নির্বাচনের দাবি। নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত। বৃহস্পতিবার মানে আজগো দিবাগত রাত প্রায় 2টার দিকে রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় হাইকমান্ডের এক রুদ্ধতার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা বিতর্কিত 150টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দলের হাইকমান্ডের অন্তত 2 জন দায়িত্বশীল নেতা সংবাদ মাধ্যম জনকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নির্বাচনে যে নজিরবিহীন কারচুপি হয়েছে তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতি নির্ধারণী ফোরাম। তাই অনতি বিলম্বে 150 আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবে। স্বয়ং ঢাকা মেট্রোপলিটন ডিএমপির কমিশনার নিজেই ভোট দিতে গেছে, যাই দেয় হ্যাঁ ভোট বলে আরেকজনে দিয়ে ফেলাইছে। এই রকমের যারা ভুক্তভোগী আছেন, দিতে পারেন নাই, এরা এই 150 আসনে এবার পুনরায় ভোট দিতে পারবেন। সেজন্য আপনার কথা বিবেচনা করে জামাত সেই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আর টেনশন নিয়েন না, আপনারা অবশ্যই এবার ভোট দিতে পারবেন। এবার আসেন একখান কথা বলি, প্রহসনমূলক নির্বাচনে যে দলই সরকার গঠন করুক, সেই দলকে মূলত কে চালাবে জানেন? বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন চাইবে সেই দল ততদিনই চলবে, সেই দল ততদিনই ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ যখন চাইবে না, তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। সুতরাং টেনশন নেবেন না আমার ভাইয়েরা। আমাদের যে নির্বাচনকালীন সময় আমি আগেও লাইভের মাধ্যমে বলেছি যে সর্বশেষ আওয়ামী লীগের উপর ওরা যে একটা অপবাদ দিয়েছে, যে আওয়ামী লীগ সরকার আমার নির্বাচনে বিভিন্ন অপবাদ জোড়া ছড়াইছে, সেই দাগটা আমাদের মুছে গেছে। এখন সম্পূর্ণভাবে পিওর, অথেন্টিক, ফ্রেশ, একদম চিন্তিত হওয়ার কিছু নাই। বড় কথা হয়েছে, এই প্রহসনমূলক নির্বাচনে আপনাদের ডাকে, নেত্রীর ডাকে দেশের প্রায় 80% জনগণ এই সমর্থন দিয়েছে। তারা ভোট কেন্দ্রে আসে নাই। আমরা, আপনি এমনকি আমাদের চরম যারা শত্রু, যারা দুশ্মন, যারা আমাদের প্রতিপক্ষ, ওই সকল কুলাঙ্গাররাও জানে যে এই নির্বাচন গত 11 তারিখ এশার নামাজ বাদ শুরু হইয়া গেছে। বিভিন্ন কায়দা বায়দা কইরা তারা কেন্দ্র দখল করছে, তারা বাক্স ভরাট করছে, এইখানে জনগণ যায় নাই। সুতরাং তাদের মধ্যেও একটা দুর্বলতা রয়েছে। তাই আমরা এখন, আমাদের হচ্ছে এখন সোচ্চার। আমাদের যত বাধা ছিল, যত বিপত্তি ছিল, সব শেষ,
সর্বশেষ যে সামনে থাকা তার কাটা বেড়া সেটাও সরে গেছে। এখন যুদ্ধে নামে যাওয়ার জন্য আর কোনো সামনে বাধা নাই। এখন শুধু নিজেদের মধ্যে সক্রিয় হওয়া, অস্ত্র হাতে নেওয়া, যুদ্ধে ঝাঁপাই পড়া, তারপর বিজয় ছিনিয়ে আনা। এর বাইরে বিকল্প ডাইনামিক আর কোনো চিন্তা নাই। শুধু মনে রাখবেন, আমাদের আর এখন কোনো দাগ নাই। আওয়ামী লীগের মধ্যে নির্বাচন নিয়ে যে দাগটা ছিল সেই দাগটা মুছে গেছে এই 12 তারিখে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করেন। ভালো কিছু আসছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।